বন্ধুরা নেক্সট মান্থ থেকে ইউএসএ তে রেপো রেট কাট হওয়া স্টার্ট হবে। আর রেপো রেট কাট হলে যেই ইন্ডাস্ট্রিগুলো এতদিন হাই ইন্টারেস্টের জন্য ক্যাপেক্স স্টার্ট করতে পারেনি, এরকম বেশ কিছু ইন্ডাস্ট্রি এখান থেকে বড় বড় ক্যাপেক্স স্টার্ট করবে, যেখানে বেশ কিছু ইন্ডাস্ট্রিতে এখানে বিশাল বড় একটা গ্রোথের অপরচুনিটি আসছে। যার মধ্যে থেকে কেমিক্যাল ইন্ডাস্ট্রি একটা বেস্ট ইন্ডাস্ট্রি, যেখানে এতদিন চায়না ডাম্পিং এর কারণে টোটাল কেমিক্যাল ইন্ডাস্ট্রি পারফরমেন্স করতে পারেনি, এবং বিশেষ করে ইন্ডিয়ার যে সমস্ত কোম্পানিগুলো ফরেন মার্কেটের এক্সপোজার রাখে সেই ইন্ডাস্ট্রিগুলোতে একটা বাম্পার লেভেল অপরচুনিটি আসবে। সেই হিসেবে আজকের ভিডিওতে যে কেমিক্যাল কোম্পানিটা ডিসকাস করব, সেই কোম্পানিটা ফরেন মার্কেটে, যেখানে চাইনিজ মার্কেট, ইউরোপিয়ান মার্কেট এবং ইউএস মার্কেটে টোটাল রেভিনিউ 64% রেভিনিউ কোম্পানি এক্সপোর্টের মাধ্যমে ডিপেন্ড করছে, যে কারণে ডেফিনেটলি এই কোম্পানিতে একটা বাম্পার লেভেল প্রাইস অ্যাপ্রিসিয়েশনের চান্স দেখতে পাচ্ছি। কারণ ভবিষ্যতে কোম্পানির এখান থেকে রেভিনিউ একটা বাম্পার লেভেল আপসাইড পোটেনশিয়াল রয়েছে, এবং একই সাথে কোম্পানিটা তার টোটাল মার্কেট ক্যাপিটালাইজেশনের এবছরে FY25 10% ক্যাপেক্স প্ল্যান করে বসে আছে, যে কারণে ডেফিনেটলি সেই প্রত্যেকটা পজিটিভ সাইন এই কোম্পানিটার মধ্যে দেখতে পাবেন, যে ইন্টারেস্ট রেট কাট হলে যেই কোম্পানিটা তার বেস্ট বেনিফিশিয়ারি হবে বলে আমি মনে করছি। এবং একই সাথে কোম্পানি নিজের ডাইভার্সিফাই বিজনেস পোর্টফোলিও ম্যানেজ করছে, যার মধ্যে কোম্পানি যে প্রোডাক্টগুলো ম্যানুফ্যাকচারিং করে ম্যাক্সিমাম প্রোডাক্টেই কোম্পানির ডোমেস্টিক মার্কেটে 1 নম্বর পজিশনে রয়েছে, এবং ম্যাক্সিমাম প্রোডাক্টেই কোম্পানি ফরেন মার্কেটেও 1 নম্বর এবং 2 নম্বর পজিশন হোল্ড করছে। আমি যদি কোম্পানির বিজনেস মডেলে ডাইভার্সিফিকেশনের কথা বলি, তাহলে স্ক্রিনের উপর আমি আপনাদের স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি, আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন। যেখানে কোম্পানির যদি আমি টোটাল বিজনেসের কথা বলি, টোটাল 6টা ভাগে কোম্পানি বিভক্ত রয়েছে, যেখানে কোম্পানির প্রোডাক্টগুলো কোথায় কোথায় ইউজ হয়ে থাকে। সবার প্রথমে ফার্মা ইন্ডাস্ট্রিতে ইউজ হয়ে থাকে, এবং সেকেন্ড আপনারা দেখতে পাচ্ছেন অ্যানিমেল ফুডস ম্যানুফ্যাকচারিং এ ইউজ হয়ে থাকে। এছাড়া ইন্ডাস্ট্রিয়াল ইউজও এই কোম্পানির প্রোডাক্ট ইউজ হয়ে থাকে। তাছাড়া পার্সোনাল কেয়ারেও কোম্পানির প্রোডাক্ট ইউজ হয়ে থাকে। এছাড়া বিভিন্ন মানুষের ফুড প্রোডাক্ট তৈরির জন্য কোম্পানির প্রোডাক্ট ইউজ হয়। এছাড়া কোম্পানি এগ্রিকালচারেও কিন্তু নিজেদের বড় একটা এক্সপোজার রাখছে। তো ডেফিনেটলি সেই প্রত্যেকটা সাইন এই কোম্পানিতে পাবেন। এমনকি কোম্পানি তার টপের থেকে একটা ভালো ডিসকাউন্টেও রয়েছে, কারণ এতদিন চায়না ডাম্পিং এর কারণে, ক্যাপেক্স সাইকেল ডাউনের কারণে, যে দুটো কারণের জন্য যেই কারণগুলো নেগেটিভ সেন্টিমেন্ট থাকা দরকার, প্রত্যেকটা নেগেটিভ সাইন ছিল বলে কোম্পানিটা ডিসকাউন্ট প্রাইসেও অ্যাভেলেবেল রয়েছে। তবে এখান থেকে কোম্পানি বটম বানিয়ে ফেলেছে বলে আমার এক্সপেকটেশন। তো একটা বাম্পার র্যালির জন্য কোম্পানিটা তৈরি হন। তো কোম্পানিটার বিজনেস মডেল, ফিনান্সিয়াল স্টেটমেন্ট, কোম্পানির ভ্যালুয়েশন এবং ফিউচার গ্রোথ প্রসপেক্টাস, প্রত্যেকটা পয়েন্ট আমি কোম্পানির বিজনেস মডেলের সাথে সাথে অ্যাডভান্স পয়েন্টসে আপনাদের বোঝানোর চেষ্টা করব, যেটার জন্য আমি আপনাদের সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করব। তার আগে চ্যানেলে নতুন হলে, প্রচুর লোক নতুন এন্ট্রি নিয়েছে চ্যানেলে, তাদের জন্য অবশ্যই যদি আমার ভিডিওটি ভালো লাগে কিছু একটা কমেন্টস করে যাবেন, এবং ভিডিওটিকে বন্ধু বান্ধব অথবা ফ্যামিলি মেম্বারসের সাথে শেয়ার করতে ভুলবেন না। কারণ আমি আপনাদের প্রমিস করেছি, এই চ্যানেলে 30,000 সাবস্ক্রাইবার ক্রস হলে আমি প্রত্যেক রবিবার আপনাদের সাথে লাইভ ভিডিওতে আসব, এবং আপনাদের যত কোয়ারিজ থাকবে প্রত্যেকটা কোয়ারিজ আমি লাইভ মার্কেটে আপনাদের সলিউশন দেব, যেখানে ফান্ডামেন্টালের একদম জিরো থেকে স্টার্ট করে এক্সট্রিমলি অ্যাডভান্স লেভেল যত ডাউট আপনাদের থাকবে সমস্ত ডাউট ক্লিয়ার করার দায়িত্ব আমার থাকবে। তো ডেফিনেটলি চ্যানেলটিকে গ্রো করার দায়িত্ব আপনাদের, এবং কোম্পানি নিয়ে অ্যানালাইসিস করার দায়িত্ব আমার। তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। তো আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি। তো আসুন সবার প্রথমে কোম্পানির ম্যানেজমেন্ট টিমে যারা রয়েছে তাদের এক্সপিরিয়েন্স এবং তাদের নলেজ কতটা আছে সেটা আমি বোঝানোর চেষ্টা করি, কারণ যে কোনো বিজনেসকে গ্রোথ করাবে সেই কোম্পানির ম্যানেজমেন্ট টিম। তো যদি আমি এই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টরের কথা বলি, অশোক বগ, তিনি টোটাল এই ইন্ডাস্ট্রিতে 27 বছরের এক্সপিরিয়েন্সের সাথে কাজ করছে, এবং তার টোটাল যদি আমি এক্সপিরিয়েন্সের কথা বলি তাহলে 5টা ডিকেডস তার এক্সপিরিয়েন্স রয়েছে, ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স, মানে 50 বছর ধরে তিনি এই ইন্ডাস্ট্রির সাথে কাজ করছেন। এবং একই সাথে সাথে যদি আমি তার এডুকেশনের কথা বলি, তাহলে কিন্তু তিনি কেমিস্ট্রি ইঞ্জিনিয়ারিং ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করেছে। তো ডেফিনেটলি এক্সপিরিয়েন্স ম্যানেজমেন্ট টিম আপনি এখানে পাচ্ছেন। আর যদি আমি এই কোম্পানির এক্সিকিউটিভ ডিরেক্টর সিদ্ধার্থ সিকচির কথা বলি, তারও কিন্তু এই ইন্ডাস্ট্রিতে 17 বছরের এক্সপিরিয়েন্স রয়েছে। এবং একই সাথে যদি আমি তার এডুকেশনাল কোয়ালিফিকেশনের কথা বলি, তাহলে তিনি ইন্ডিয়া থেকে প্রথমে ব্যাচেলার ডিগ্রি পাস করেছেন কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে, এবং একই সাথে সাথে তিনি মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছেন কানাডা ইউনিভার্সিটি থেকে। তো ডেফিনেটলি তার কাছে একটা এক্সপিরিয়েন্সও রয়েছে, এবং একই সাথে সাথে এই ইন্ডাস্ট্রিতে ধরে রাখার মতন যা যা পোটেনশিয়াল দরকার, আশা করছি এদের ম্যানেজমেন্ট টিমের মধ্যে প্রত্যেকটা পোটেনশিয়াল সবার মধ্যেই রয়েছে। তো ডেফিনেটলি যেটা বিজনেসকে গ্রোয়িং করার জন্য অ্যাডভান্টেজ প্রোভাইড করে।
আর এই এক্সপিরিয়েন্স ম্যানেজমেন্ট টিমের কারণে কোম্পানি যে সমস্ত প্রোডাক্টগুলো ম্যানুফ্যাকচারিং করছে ম্যাক্সিমাম প্রোডাক্টগুলোই কোম্পানি ইন্ডিয়ান মার্কেটে এবং ফরেন মার্কেটে নাম্বার 1 এবং নাম্বার 2 পজিশন হোল্ড করছে। যদি আমি কোম্পানির পারফরম্যান্স কেমিক্যালের কথা বলি তাহলে কোম্পানি যতগুলো পারফরম্যান্স কেমিক্যাল ম্যানুফ্যাকচারিং করে ম্যাক্সিমাম গুলোতেই কোম্পানি ইন্ডিয়াতে এবং ফরেন মার্কেটে 1 নম্বর পজিশন হোল্ড করছে। যেখানে যদি আমি MEHQ এর কথা বলি তাহলে এই প্রোডাক্টে কোম্পানি ইন্ডিয়ান মার্কেটে 1 নম্বর পজিশনে রয়েছে এবং ওভারঅল ওয়ার্ল্ডে কোম্পানি 1 নম্বর পজিশনে রয়েছে। সেকেন্ড প্রোডাক্টে যদি আমি আসি তাহলে কোম্পানি BHA প্রোডাক্টে ইন্ডিয়াতেও 1 নম্বর পজিশনে রয়েছে এবং ওভারঅল ওয়ার্ল্ডেও কোম্পানি 1 নম্বর পজিশনে রয়েছে। কোম্পানির থার্ড প্রোডাক্টে যদি আমি আসি তাহলে AP প্রোডাক্টেও কিন্তু কোম্পানি ইন্ডিয়াতে 1 নম্বর পজিশনে রয়েছে এবং একই সাথে সাথে কোম্পানি ওয়ার্ল্ড মার্কেটেও 1 নম্বর পজিশনে রয়েছে। ফোর্থ প্রোডাক্টে যদি আমি আসি তাহলে TBHQ যেই প্রোডাক্টে কোম্পানি ইন্ডিয়াতে এবং ফরেন মার্কেটে 2 নম্বর পজিশন হোল্ড করছে এবং একই সাথে সাথে যদি এই ইন্ডাস্ট্রির লাস্ট প্রোডাক্টের কথা বলি HALS যেই প্রোডাক্টেও কিন্তু কোম্পানি ইন্ডিয়াতে 1 নম্বর পজিশনে রয়েছে। তো কোম্পানি ওভারঅল পারফরম্যান্স কেমিক্যালে যতগুলো প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করে কোনো প্রোডাক্ট এরকম নেই যেই প্রোডাক্টে কোম্পানি 2 নম্বর বা 3 নম্বর স্থানে রয়েছে। প্রত্যেকটা প্রোডাক্টে কোম্পানি 1 নম্বর পজিশন হোল্ড করছে। সেকেন্ড পয়েন্টে যদি আমি কোম্পানির ফার্মা এর সাথে সাথে যদি আমি এগ্রো ইন্ডাস্ট্রি দেখি তাহলে এই ইন্ডাস্ট্রিতেও বেশ কিছু প্রোডাক্ট আছে যেখানে আপনি দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টে কোম্পানি ওভারঅল ওয়ার্ল্ডে 2 নম্বর পজিশনে রয়েছে এবং ইন্ডিয়াতে 1 নম্বর পজিশনে রয়েছে। সেকেন্ড যদি আমি কোম্পানির DCC প্রোডাক্টে আসি যেখানে কোম্পানি ইন্ডিয়াতে 1 নম্বর স্থানে রয়েছে এবং ওভারঅল ওয়ার্ল্ডে কোম্পানি 2 নম্বর স্থানে রয়েছে। যদি আমি কোম্পানির নেক্সট প্রোডাক্টে আসি PBQ তাহলে এখানেও কোম্পানি ওভারঅল ওয়ার্ল্ডে 2 নম্বর পজিশনে আছে এবং ইন্ডিয়াতে কোম্পানি 1 নম্বর পজিশনে আছে। এর সাথে সাথে যদি আমি কোম্পানির FMCG কেমিক্যালে আসি FMCG কেমিক্যালেও কোম্পানি যে সমস্ত প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করে এখানে দেখতে পাচ্ছেন 4 MAP প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং এ কোম্পানি ইন্ডিয়া এবং ওভারঅল ওয়ার্ল্ডে 1 নম্বর পজিশন হোল্ড করছে। তার সাথে সাথে কোম্পানির লাস্ট প্রোডাক্টও দেখতে পাচ্ছেন এখানে ইন্ডিয়া এবং ওভারঅল ওয়ার্ল্ডে 1 নম্বর পজিশন রয়েছে। তো কোম্পানি যে মেইন 3টে বিজনেসের উপর মানে 3টে ইন্ডাস্ট্রির উপর ফোকাস করে 3টে কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে কোম্পানি 1 নম্বর এবং 2 নম্বর পজিশনে প্রচুর প্রোডাক্ট হোল্ড করছে। আজকের কারেন্ট মার্কেট কন্ডিশনে যদি আমি যে কোনো কেমিক্যাল কোম্পানি দেখি তাহলে প্রত্যেকটা কেমিক্যাল কোম্পানি তাদের কস্ট কাটিং করতে পারছে না, এমনকি কস্ট তাদের কন্টিনিউ ইনক্রিজ হচ্ছে। যার এগেইনস্টে যদি আমি এই কোম্পানিটার EBITDA মার্জিন এবং বেশ কিছু কস্ট মার্জিন দেখি সেখানে কিন্তু কোম্পানি কন্টিনিউয়াসলি ডাউনে না আনতে পারলেও সেটাকে একটা সাস্টেনেবল পজিশনে মেইনটেইন করছে। সবার প্রথমে যদি আমি কোম্পানির EBITDA পার্সেন্টেজ দেখি তাহলে কোম্পানি EBITDA পার্সেন্টেজ দেখুন যেটা 49% ছিল সেটা অবশ্যই ডাউনে এসছে, কিন্তু লাস্ট 4-5টা কোয়ার্টারে যদি আপনি দেখেন তাহলে এখানে কিন্তু কন্টিনিউ মেইনটেইন করছে এবং কন্টিনিউয়াসলি ধীরে ধীরে 42% থেকে এটাকে কোম্পানি 45%-এ আনতে পেরেছে। যেখানে আদার্স ইন্ডাস্ট্রি কোম্পানিগুলো আপনি দেখবেন তাদের কিন্তু EBITDA পার্সেন্টেজ ডাউনে যাচ্ছে। সেকেন্ড পয়েন্টে যদি আমি কোম্পানির এখানে P&F কস্ট দেখি P&F কস্টের মানে হচ্ছে প্যাকেজিং কস্ট এবং একই সাথে সাথে ডেলিভারি রিলেটেড আপনার যে সমস্ত কস্টগুলো আসে সেগুলোকে আপনি বলছেন P&F কস্ট। P&F কস্টও যদি আপনি দেখেন তাহলে কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি মেইনটেইন করছে। এখানে দেখুন 39%, 34%, 35%, এটাও পজিটিভ সাইন। আর যদি আপনি এই কোম্পানির RM কস্ট দেখেন RM কস্টের সিম্পল মানে হলো ম্যাটেরিয়াল কস্ট। ম্যাটেরিয়াল কস্টকেও কিন্তু কোম্পানি কন্টিনিউয়াসলি মেইনটেইন করছে। আপনি এখানে দেখতে পাচ্ছেন 10% ছিল, সেখানে অ্যাভারেজ 8 থেকে 10%-এর মধ্যে কোম্পানি মেইনটেইন করছে। এবং একই সাথে সাথে যেখানে আমি একটু আগেই বললাম যে USA তে যখনই ইন্টারেস্ট রেট কাট হবে তখনই এই ধরনের কোম্পানিগুলো কিন্তু ক্যাপেক্স প্ল্যান করবে, কারণ কোম্পানি ফরেন মার্কেটে মেইন এক্সপোজার রাখে। আর যেখানে কোম্পানি Q1 FY25 এখানে আপনারা দেখতে পাচ্ছেন 100 কোটির ক্যাপেক্স প্ল্যান রয়েছে এবং কোম্পানির এছাড়া 40 কোটি অ্যাডিশনাল ক্যাপেক্স প্ল্যান রয়েছে। তো ওভারঅল যদি আপনি দেখেন তাহলে অ্যাভারেজ 150 কোটির আশেপাশে, যার এগেইনস্টে এই কোম্পানির মার্কেট ক্যাপিটালের এগেইনস্টে যদি আপনি দেখেন তাহলে ওভারঅল কোম্পানি তার মার্কেট ক্যাপের 10% ক্যাপেক্স প্ল্যান করছে, যেটা খুবই পজিটিভ সাইন। এখানে আপনারা কোম্পানির P&L স্টেটমেন্টের ওভারভিউ দেখতে পাচ্ছেন। আপনারা ভিডিওটিকে পজ করবেন এবং স্ট্যান্ডার্ড এবং একই সাথে সাথে কনসলিডেটেড কোম্পানির P&L স্টেটমেন্টে কি কি পজিটিভ আছে সেটা একবার পড়ে নেবেন। আমি এখানে জাস্ট দুটো পয়েন্টস আপনাদের হাইলাইট করতে চাইছি। সবার প্রথমে যদি আমি এই কোম্পানির টোটাল ক্যাপেক্স এর কথা বলি তাহলে এখানে কোম্পানি তার টোটাল যে ক্যাপেক্সটা প্ল্যান করছে তার মধ্যে কোম্পানি পারফরম্যান্স কেমিক্যাল সেগমেন্টের উপর একটা বড় ফোকাস রাখছে, যেটা কোম্পানিকে বেশ কিছুটা অ্যাডভান্টেজ প্রোভাইড করবে। কারণ কোম্পানি যদি আপনি টোটাল রেভিনিউ দেখেন তার মধ্যে ম্যাক্সিমামটাই কিন্তু কোম্পানি পারফরম্যান্স কেমিক্যালের উপর ডিপেন্ড করে।
যে কারণে ডেফিনেটলি ভবিষ্যতে কোম্পানির রেভিনিউ এখান থেকে বাম্পার লেভেল আপসাইড যাবে, যে কারণে কোম্পানির এবিডা পার্সেন্টেজ উপরে যাবে এবং একই সাথে সাথে কোম্পানির বটম লাইন বাড়বে, যে কারণে শেয়ার প্রাইস অ্যাপ্রিসিয়েশনের চান্স রয়েছে। এবং একই সাথে সাথে এই কোম্পানি তার ফার্মা ইন্টারমিডিয়েটস গুলো যেগুলো তৈরি করছে সেখানেও কোম্পানি কমার্শিয়ালাইজ করার প্ল্যান রয়েছে Q3 FY25 থেকে। তার মানে কোম্পানি আর দুটো কোয়ার্টার পর থেকে ফার্মা ইন্ডাস্ট্রিতেও একটা বেস্ট বেনিফিট দেখতে পাবেন, যেটা কোম্পানিকে আমি কম্পিটিটিভ অ্যাডভান্টেজ হিসেবে ধরে নেব, কারণ ভবিষ্যতে সেখান থেকে একটা ভালো পার্সেন্টেজ মার্জিন আসার চান্স রয়েছে। এবার কোম্পানির টোটাল রেভিনিউ পোর্টফোলিওর যদি আমি রেভিনিউ মিক্সের কথা বলি, তাহলে কোন কোন ইন্ডাস্ট্রিতে কোম্পানি কি কি চেঞ্জেস করেছে এবং কতটা ডিপেন্ড করে। যদি আমি আগের বছরের ডেটা দেখি, তাহলে কোম্পানির টোটাল 100% রেভিনিউ মিক্সের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন 68% কোম্পানি পারফরমেন্স কেমিক্যালের উপর ডিপেন্ড করতো, আর এবছর সেটাকে কোম্পানি কত করেছে, 69% কোম্পানি পারফরমেন্স কেমিক্যালের উপর ডিপেন্ড করছে। তার মানে কোম্পানির মেইন এক্সপোজারটা কোম্পানি পারফরমেন্স কেমিক্যালের উপর দিয়ে আনছে। আর এবছরে কোম্পানি যে টোটাল ক্যাপেক্স প্ল্যানটা করছে, যেটা একটু আগেই আপনাদের দেখালাম, তার মধ্যে ম্যাক্সিমাম ক্যাপেক্স প্ল্যানটাই কোম্পানি পারফরমেন্স কেমিক্যালে করছে, যে কারণে কোম্পানির ভবিষ্যতে মেইন প্রোডাক্ট পোর্টফোলিও যেখানে পারফরমেন্স কেমিক্যাল, সেখান থেকে একটা বাম্পার লেভেল টপ লাইন এবং বটম লাইনের এক্সপেকটেশন রাখতে পারি। আর যদি আমি কোম্পানির টোটাল রেভিনিউ মিক্সের যদি জিওগ্রাফিক্যাল প্রেজেন্টেশন দেখি, যেখানে কোম্পানি আপনি দেখতে পাচ্ছেন অ্যাক্রস ওয়ার্ল্ড সব জায়গা থেকে বিজনেস করছে। যদি আমি কোম্পানির টোটাল চায়নার এক্সপোজারের কথা বলি, তাহলে কোম্পানি চায়নার উপর 23% রেভিনিউ ডিপেন্ড করে এবং কোম্পানি ইন্ডিয়া ডোমেস্টিক মার্কেটের উপর 37% রেভিনিউ ডিপেন্ড করছে, কোম্পানি ইউরোপিয়ান মার্কেটের উপর 18% রেভিনিউ ডিপেন্ড করছে, কোম্পানি আমেরিকার উপর 10% রেভিনিউ ডিপেন্ড করছে এবং বাকিটা কোম্পানির 12% রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডের উপর ডিপেন্ড করছে। তো ডেফিনেটলি কোম্পানির ডাইভার্সিফিকেশন মেনটেন করছে। এবং যদি আপনি কোম্পানির চায়না উইটনেসের কথা বলেন, তাহলে কোম্পানির এখানে যদি আপনি মেইন গ্রোথের কথা বলেন, তাহলে চায়না থেকে কোম্পানি ভবিষ্যতে একটা বাম্পার গ্রোথের এক্সপেকটেশন রাখছে। এবং যদি আপনি কোম্পানির ফার্মা সেগমেন্টের কথা বলেন, তাহলে কোম্পানির ফার্মা সেগমেন্টে একটা ভলিউম ইনক্রিজের পজিটিভ সেন্টিমেন্ট কোম্পানি দেখাচ্ছে। এবং একই সাথে সাথে যদি আপনি কোম্পানির পারফরমেন্স সেগমেন্টে দেখেন, পারফরমেন্স কেমিক্যাল সেগমেন্ট, সেখানেও কিন্তু একটা ভলিউম ইনক্রিজের চান্স কোম্পানি দেখাচ্ছে। তো ডেফিনেটলি কোম্পানির বিজনেস মডেলে প্রত্যেকটা পজিটিভ সাইন আমি এখানে দেখতে পাচ্ছি, যেই যে সাইনের জন্য এই বিজনেসটাকে আমি মনে করছি এখান থেকে একটা ভালো রিটার্নের পোটেনশিয়াল রয়েছে। এবার কোম্পানির বিজনেসের যদি আমি কিছু পজিটিভ সাইনের কথা বলি, তাহলে কোম্পানির কাছে আজকের দিনে টোটাল 500+ গ্লোবাল ক্লায়েন্ট রয়েছে, মানে ডোমেস্টিক মার্কেট ছাড়া ফরেন মার্কেটে টোটাল 35টা কান্ট্রি থেকে কোম্পানি বিজনেস করছে এবং টোটাল 35টা দেশের মধ্যে কোম্পানির 500টার বেশি ক্লায়েন্ট অ্যাভেলেবেল রয়েছে। এবং কোম্পানি যদি আমি রেভিনিউ এর কথা বলি, তাহলে একটু আগে যেটা আমি বললাম 64% রেভিনিউ কোম্পানি এক্সপোর্টের উপর ডিপেন্ড করে। আর এক্সপোর্ট মার্কেটে আপনার যত বেশি রেভিনিউ ডিপেন্ড হবে ডলার ফর্মে, যেহেতু আপনি আর্নিং করবেন, যে কারণে আপনার প্রাইস অ্যাপ্রিসিয়েশনের কারণে, কারণ ইন্ডিয়ার রুপিসের এগেনস্টে যদি আমি ডলার দেখি, তাহলে রুপিস ডেপ্রিসিয়েট করছে, অ্যাকচুয়ালি ডলার অ্যাপ্রিসিয়েট করছে, যেখানে রুপিস ফর্মে কিন্তু আপনার পজিটিভ বটম লাইন আপনি এখানে এফেক্ট দেখতে পাবেন। এবং একই সাথে সাথে কোম্পানি টোটাল যে বিজনেসটা করছে, যত গ্রোথও করছে, সবই কিন্তু জিরো ডেট, মানে কোম্পানি একটা পয়সা ঋণ না নিয়ে এই গ্রোথ করছে। এবং যে কোনো এই ধরনের কোম্পানির ক্ষেত্রে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করছে, যেখানে কোম্পানির কাছে আজকের দিনে টোটাল 4টে R&D ফেসিলিটি রয়েছে, মানে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য কোম্পানির 4টে ফেসিলিটি রয়েছে। এবং কোম্পানির কাছে টোটাল 90+, মানে 90টার উপরে সায়েন্টিস্ট কোম্পানির জন্য কাজ করছে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে হেল্প করছে। এবং কোম্পানি 2006 থেকে, যবে থেকে কোম্পানি এস্টাবলিশ হয়েছে তবে থেকে 2024 পর্যন্ত কোম্পানি কি কি অ্যাচিভমেন্ট করেছে এবং বিজনেসকে কোম্পানি কি কি পজিটিভ লিডারশিপ দেখিয়েছে, সেই পয়েন্টসগুলো আপনারা একবার দেখে নেবেন। এখানে ভিডিওটি পজ করবেন এবং ভালো করে পড়ে নেবেন, আমি আর এখানে ডিটেলে গেলাম না। যদি আমি কোম্পানির টোটাল রেভিনিউ দেখি, তাহলে এখানে 2009 থেকে 2024 পর্যন্ত কোম্পানির রেভিনিউতে কি চেঞ্জেস এসেছে, এখানে ক্রোর হিসেবে দেওয়া আছে। মাত্র 1 কোটি থেকে বিজনেস স্টার্ট করে আজকে সেটাকে কোম্পানি কততে নিয়ে গেছে, লেটেস্ট ইয়ারে 789 কোটি। কন্টিনিউয়াসলি একটা বিশাল বড় সাস্টেনেবল গ্রোথ কোম্পানির রেভিনিউতে দেখা যাচ্ছে। যদি আমি নেক্সট পয়েন্টে কোম্পানির ফিনান্সিয়াল পারফরমেন্সের মধ্যে আসি, তাহলে কোম্পানির ফিনান্সিয়াল পারফরমেন্স ভালো করে দেখুন। কোম্পানির রেভিনিউ আমি যদি 2020 থেকে ধরে নিই, তাহলে FY20 যেখানে কোম্পানির টোটাল রেভিনিউ ছিল 419 কোটি, সেটাকে কোম্পানি লেটেস্ট ইয়ারে ইনক্রিজ করে 789 কোটিতে নিয়ে গেছে। আমি যদি কোম্পানির টোটাল রেভিনিউ মিক্সে রেভিনিউ গ্রোথ দেখি, তাহলে কোম্পানির লাস্ট 6 বছরে এখানে 17% CAGR কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ হিসেবে গ্রোথ করেছে, যেটা কিন্তু একটা বাম্পার লেভেল গ্রোথ। যদি আমি কোম্পানির এবিডা এবং এবিডা পার্সেন্টেজ দেখি, যেটা দেখুন মাত্র 185 কোটি থেকে ইনক্রিজ করে 337 কোটিতে নিয়ে গেছে।
পার্সেন্টেজ হিসেবেও যদি আমি দেখি তাহলে এবিডা মার্জিন যেখানে কোম্পানির 44%, 44%, 50% কন্টিনিউ 44 থেকে 45%-এর মধ্যে মেনটেন করছে, যেটা কিন্তু খুবই স্ট্রং এবিডা মার্জিন। যদি আমি কোম্পানির প্যাট এবং প্যাট পার্সেন্টেজ দেখি তাহলে কোম্পানির FY20-তে 140 কোটি ছিল, যেটা কোম্পানি 248 কোটি করেছে, এবং পার্সেন্টেজ হিসেবেও দেখুন 31 থেকে 33% এবং ম্যাক্সিমাম রেঞ্জে কিন্তু কোম্পানি 39%ও গেছে, যেটা খুবই পজিটিভ। যদি আমি কোম্পানির ROCE দেখি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, তাহলে কোম্পানি দেখুন 58%, 73%, 51%, 49% এবং 38% কন্টিনিউয়াসলি কিন্তু কোম্পানি বিশাল হাই লেভেলের রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড জেনারেট করছে। হয়তো এখানে আপনাদের ডাউট আসতে পারে যে কোম্পানি 73% থেকে এটাকে কেন ডাউনে আসলো। কারণ মাথায় রাখবেন, একটা কোম্পানি যখন ছোট থাকে তখন তার গ্রোথ এক্সট্রিমলি হাই থাকে এবং ধীরে ধীরে তার কোম্পানিটার মার্কেট ক্যাপ যত বড় হতে থাকে কোম্পানির কাছে অপরচুনিটি ধীরে ধীরে কমতে থাকে, যে কারণে এক্সট্রিমলি লার্জ ক্যাপ কোম্পানি রিলায়েন্স, HDFC ব্যাংক, কোটাক ব্যাংক এদের গ্রোথ আপনি দেখবেন একটু কমে গেছে। কিন্তু কোম্পানি ধীরে ধীরে যত বড় হতে থাকবে কোম্পানিটা তত সেফটি হতে থাকবে এবং কোম্পানি কন্টিনিউ সাস্টেনেবল গ্রোথের সাথে সাথে কোম্পানি তার রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড পার্সেন্টেজকে কিন্তু ইন্ডাস্ট্রির হাইয়েস্ট লেভেলের আশেপাশে মেনটেন করছে, যখন ওভারঅল ইন্ডাস্ট্রিতে নেগেটিভ রয়েছে সেন্টিমেন্ট। তো বন্ধুরা, যে কোম্পানিটা নিয়ে আজকে ইনডেপথ অ্যানালাইসিস করছি, কোম্পানির নাম ক্লিন সায়েন্স অ্যান্ড টেকনোলজি লিমিটেড। আর ক্লিন সায়েন্স কোম্পানিটার মধ্যে কি কি পজিটিভ সাইন আছে, কোম্পানির বিজনেস মডেলের ডাইভার্সিফিকেশন এবং কোম্পানির কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, যেই পয়েন্টসগুলোর জন্য এই বিজনেসটাকে আপনি লং রানে হোল্ড করতে পারবেন এবং হোল্ড করার জন্য যতটা কনফিডেন্স প্রয়োজন, আশা করছি প্রত্যেকটা পয়েন্ট আমি আপনাদের ইনডেপথ নলেজ দিতে পেরেছি। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না। চলুন এবার কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের, কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট বোঝানোর জন্য, মানে কোম্পানির ভ্যালুয়েশন কি আছে, কারেন্ট মার্কেট প্রাইসে কোম্পানিতে কেন অ্যাট্রাক্টেবল লাগছে, সেই পয়েন্টসগুলো বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করব এবং স্ক্রিনারে গিয়ে প্রত্যেকটা পয়েন্ট বোঝানোর চেষ্টা করব। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস স্ক্রিনারে কি করে করতে হয় সেটা নিয়ে চ্যানেলে ডিটেইল ভিডিও তৈরি আছে, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, অবশ্যই দেখে নেবেন, যাতে করে এই ভিডিওটা বুঝতে আপনার যথেষ্ট সুবিধা হবে এবং ভবিষ্যতে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে কোনো ডাউট আপনার কাছে থাকবে না। তো ডেসক্রিপশনে লিংক আছে, অবশ্যই দেখে নেবেন। চলুন আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি। তো আশা করছি এখন আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো যে কোম্পানি নিয়ে ডিসকাস করছি আবার বলে দিচ্ছি, কোম্পানির নাম ক্লিন সায়েন্স অ্যান্ড টেকনোলজি লিমিটেড এবং এই ইন্ডাস্ট্রিতে কোম্পানি যত প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করে ম্যাক্সিমাম প্রোডাক্টেই কোম্পানি 1 নম্বর এবং 2 নম্বর পজিশনে রয়েছে। ডোমেস্টিক মার্কেটেই শুধু নয়, ফরেন মার্কেটেও কোম্পানির স্ট্রং ফুটপ্রিন্ট রয়েছে। যদি আমি কোম্পানির সবার প্রথমে কেন কোম্পানিটাকে বাছাই করেছি, আমি যদি কোম্পানির প্রাইস চার্টে নিয়ে যাই তাহলে কোম্পানির অল টাইম হাই ছিল 2600-র আশেপাশে, যেখান থেকে কোম্পানি আজকে বাম্পার লেভেল ডিসকাউন্টে 1480 টাকাতে ট্রেড করছে। আর যদি আমি কোম্পানির ভ্যালুয়েশন হিসেবে কোম্পানির পিই রেশিও এবং কোম্পানির পিইজি রেশিও দেখি, তাহলে কোম্পানি 62-র পিই রেশিওতে ট্রেড করছে। মনে হতে পারে যেন পিই রেশিও হাই, মাথায় রাখবেন যদি আমি কোম্পানির প্রফিট অ্যান্ড লসে যাই তাহলে কোম্পানির পিই রেশিও ক্যালকুলেট হয় প্রাইস ডিভাইডেড বাই আর্নিং। তো আমার এখানে দেখতে পাচ্ছেন লাস্ট 3 বছর ধরে শুধু এই কোম্পানি নয়, এই ইন্ডাস্ট্রির যত কোম্পানি রয়েছে ম্যাক্সিমাম কোম্পানিগুলো কিন্তু বটম লাইন গ্রোথ অতটা করতে পারছে না। কারণ এক হচ্ছে চায়না ডাম্পিং করছে এবং একই সাথে সাথে সস্তায় প্রোডাক্ট দিতে হচ্ছে এবং মার্কেটে ডিমান্ড লো রয়েছে। তো ভবিষ্যতে ডিমান্ডও বাড়বে, চায়না ডাম্পিং অলরেডি শেষের আশেপাশে এবং একই সাথে সাথে এক্সপেনশন প্ল্যান, যেখানে ভবিষ্যতে আপনার বটম লাইন এখান থেকে বাম্পার বাড়বে এবং কেন বাড়বে সেগুলো নিয়ে আগেই ডিসকাস করেছি। আর যত বটম লাইন বাড়বে আপনার প্রাইস টু আর্নিং রেশিও হিসেবে আপনার পি রেশিও ধীরে ধীরে তত সস্তা হতে থাকবে। আর আজকে যে 62-র পি রেশিওতে ট্রেড করছে সেই হিসেবে কোম্পানির পিইজি রেশিও দেখলে বুঝতে পারবেন যে কোম্পানি যে হিসেবে প্রফিট গ্রোথ আছে সেই হিসেবে কোম্পানির হায়ার ভ্যালুয়েশনটা আমি কোনো মতেই বলতে পারবো না। যদি আমি কোম্পানির রিটার্ন রেশিও দেখি তাহলে 29.6% রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড জেনারেট করে, যেটা এক্সট্রিমলি হাই লেভেলের এবং সুপার ডুপার ক্লাস। আর যদি আমি কোম্পানির রিটার্ন অন ইকুইটি দেখি, এখানেও বাম্পার লেভেল রয়েছে, 22% রিটার্ন অন ইকুইটি আপনি জেনারেট করতে সক্ষম। প্রমোটারের কাছে 75% স্টেক রয়েছে, ম্যাক্সিমাম স্টেক যতটা থাকা উচিত প্রমোটার ততটা স্টেক নিয়ে বসে আছে এবং কোম্পানি জিরো ডেট, একটা পয়সাও ঋণ না নিয়ে কোম্পানি বিজনেস করছে। আমি যদি কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টে আসি তাহলে একটা সাস্টেন কিন্তু কোয়ার্টারলি রেজাল্ট আপনি দেখতে পাচ্ছেন 246 কোটি, 234 কোটি, 188 এবং 224। তো একটা সাস্টেন করছে অ্যাভারেজ লেভেলে। বটম লাইনে যদি আমি আসি 55 কোটি, 63 কোটি, 59 কোটি এবং 66 কোটি। তো কোম্পানির বটম লাইন এবং টপ লাইন কোয়ার্টারলি রেজাল্টে দু জায়গাতেই কিন্তু কন্টিনিউয়াসলি সাস্টেইন করছে। যদি আমি কোম্পানির প্রফিট এন্ড লস স্টেটমেন্টে আসি তাহলে কোম্পানির হিস্ট্রির একটা বাম্পার লেভেল সাস্টেনেবল গ্রোথ আপনি এখানে দেখতে পাচ্ছেন,
যেখানে মাত্র 241 কোটি থেকে আজকে 827 কোটি কোম্পানি টপ লাইনে নিয়ে গেছে। আর এখানে রিসেন্টলি সামান্য কিছুটা ডাউন ট্রেন্ডের কারণ চায়নার ডাম্পিং এবং ওভারঅল ওয়ার্ল্ডে যেহেতু ইন্টারেস্ট রেট হাই, ক্যাপেক্স সাইকেল সমস্ত ইন্ডাস্ট্রিতে ছোট রয়েছে, যেখানে প্রোডাক্টের একটু লো ডিমান্ড রয়েছে, ভবিষ্যতে এখান থেকে আপে চলে যাবে। আর 31 থেকে 40% কোম্পানি অপারেটিং প্রফিট মার্জিন জেনারেট করছে, যেটা সুপার ডুপার লেভেলের, এবং হাইস্ট লেভেলে 51% চলে যায়, যেটা খুবই পজিটিভ। যদি আমি কোম্পানির বটম লাইনে আসি, তাহলে কোম্পানির নেট প্রফিট কন্টিনিউ গ্রোথ করছে এবং হাইস্ট লেভেলের আশেপাশে সাস্টেইন করছে, বিশাল বড় ডাউন ট্রেন্ড কিন্তু এখানে নেই। যদি আপনি কোম্পানির ইপিএস দেখেন, তাহলে ইপিএস দেখলেই বুঝতে পারছেন সাস্টেইন করছে, যেখানে শেয়ার প্রাইসে কিন্তু আপনার নেগেটিভ নেই, লাস্ট 1 বছরেও সামান্য পজিটিভ রয়েছে এবং 3 বছরে মাত্র 1% রিটার্নে বসে আছেন। টপ লাইন গ্রোথ সুপার ডুপার, বটম লাইন গ্রোথ অ্যাভারেজ লেভেলে রয়েছে, রিটার্ন অন ইকুইটি মেনটেন করছে স্ট্রং লেভেলে। ব্যালেন্স শিটে কোম্পানির রিজার্ভ যদি আপনি দেখেন, কন্টিনিউয়াসলি এখানে বাড়ছে এবং হাইয়েস্ট লেভেল রিজার্ভে দাঁড়িয়ে আছে, এবং 1193 কোটি টাকার এগেনস্টে মাত্র 2 কোটি টাকা কোম্পানির কাছে বড়োইং রয়েছে। যদি আমি কোম্পানির ফিক্সড অ্যাসেট দেখি, তাহলে দেখুন 460 কোটি যেটা আগের বছর ছিল, সেখান থেকে বাড়িয়ে 636 কোটি। তো একটা বাম্পার লেভেল দেখতে পাচ্ছেন কোম্পানির ফিক্সড অ্যাসেট ইনক্রিজ হয়েছে, এবং লাস্ট 3 বছরে যেখানে ইন্ডাস্ট্রি নেগেটিভ সেন্টিমেন্টে, সেখানে কোম্পানি 300 কোটি থেকে 600 কোটি টাকা ফিক্সড অ্যাসেট নিয়ে গেছে, এবং লাইফ টাইমে হাইয়েস্ট লেভেল সিডব্লিউআইপিও চলছে, এবং লেটেস্ট কোয়ার্টারে কোম্পানির 150 কোটির আশেপাশে ক্যাপেক্স প্ল্যান রয়েছে, ক্যাপিটাল এক্সপেন্ডিচার প্ল্যান রয়েছে। তো ডেফিনেটলি ভবিষ্যতে কোম্পানি গ্রোথ করবে, এ নিয়ে কোনো ডাউট থাকা উচিতই নয়। পজিটিভ ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসও কোম্পানি শো করছে। যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে যাই, তাহলে এখানে প্রোমোটার 75% স্টেক কন্টিনিউ হোল্ড করছে। আর যদি আমি এফআইআই স্টেক দেখি, 3% থেকে এফআইআই স্টেক হাইস্ট লেভেলে নিয়ে গেছে 6%, ডিআইআই 4% স্টেক ছিল, 4%ই মেনটেন করছে। রিটেল পাবলিকের কাছে 12% স্টেক ছিল, এখানে 14% স্টেক হয়েছে। তো সবকটাই পজিটিভ রয়েছে। এখানে প্রোমোটার যে সামান্যটুকু স্টেক সেল করেছে, সেখানে এখানে রিটেলের কাছে গেছে ধীরে ধীরে, কোনো অসুবিধা নেই। তবে একটা কোম্পানিকে গেইন করানোর জন্য যা যা পজিটিভ থাকা দরকার, প্রত্যেকটা পজিটিভ সাইন এই কোম্পানিতে আমি দেখতে পাচ্ছি। আর এই 14% যে স্টেক দেখতে পাচ্ছেন, তার মধ্যে 4% এবং 1%, 5% স্টেক কিন্তু স্ট্রং হ্যান্ডের কাছে আছে। তার মানে আপনার এবং আমার কাছে মাত্র 9% স্টেক রয়েছে, বাকি সমস্ত স্টেক এখানে স্ট্রং হ্যান্ডের কাছে আছে, প্রোমোটার, এফআইআই এবং ডিআইআই। তো আশা করছি কোম্পানিটা কেন বাছাই করেছি, কেন মনে করছি বাম্পার রিটার্ন দিতে পারে, প্রত্যেকটা পয়েন্ট আপনাদের ক্লিয়ার করতে পেরেছি। আর এর থেকেও অ্যাডভান্স লেভেল অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শিখতে চাইলে স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। নেক্সট ভিডিওতে কোন টপিকটার উপর আপনারা ভিডিও চাইছেন সেটা নিয়ে কমেন্টস করতে পারেন। যদি আপনার টপিকটা বেস্ট হয়ে থাকে, ডেফিনেটলি আপনার টপিকের উপর ইনডেপথ অ্যানালাইসিসের সাথে ভিডিও প্রেজেন্ট করার চেষ্টা করব। যেরকম আজকের ভিডিওটা কিন্তু অরূপ দত্ত কমেন্টস করেছিলেন, তার কমেন্টসের অনুযায়ী এই ভিডিওটা প্রেজেন্ট করলাম, কারণ কোম্পানিটা বাম্পার অপরচুনিটি ক্রিয়েট করছে। আপনার কোম্পানিতে অপরচুনিটি থাকলে আপনার কোম্পানি নিয়েও ইনডেপথ অ্যানালাইসিস হবে। তবে আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা কমেন্টস এর মধ্যে কোন কোম্পানিটা কিনবো অথবা কোন কোম্পানিটা বেচবো সেই রিলেটেড কোয়ারিজ দেবেন না, কারণ সেই কমেন্টস গুলো আমাকে অ্যাভয়েড করতে বাধ্য করতে হয়। যদি আপনি ফান্ডামেন্টাল রিলেটেড কোয়ারিজ থাকেন বা আপনার কোম্পানিতে কি নেগেটিভ লাগছে কি পজিটিভ লাগছে সেগুলো নিয়ে কমেন্টস করেন, তাহলে আপনার কমেন্টস গুলোতে ডেফিনেটলি আপনি রিপ্লাই পাবেন, 100% গ্যারান্টি ধরতে পারেন। আজকের মতো এই অবধি রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইম্পর্টেন্ট টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।